তো আজকে আমরা যে পোর্শনটা দেখব, আজকে বেসিক্যালি হচ্ছে আমরা চারটা টাইপের থিওরি দেখব। ওই চারটা টাইপের থিওরি দেখলে মোটামুটি আমাদের একাডেমিক লেভেলের ভালোভাবেই একাডেমিক প্লাস অ্যাডমিশনের অনেক অংশই আমাদের কাভার হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আজকের থিওরিটা হচ্ছে, প্রথম থিওরিটা আমরা দেখব যে কোন একটা বিন্দু, সাপোজ মনে করি আমার এখানে একটা বিন্দু আছে আর এদিক দিয়ে মনে করো একটা সরলরেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব বিভিন্ন হইতে পারে, যে এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা। আর আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরল রেখার উপর সবচেয়ে ন্যূনতম দূরত্বটা হচ্ছে কি, ওই বিন্দু থেকে ওই সরল রেখার উপর অঙ্কিত লম্বটা, এটাই ন্যূনতম দূরত্ব নির্দেশ করে। তো আমরা আজকে একটা ফর্মুলা শিখবো, যে ফর্মুলার মাধ্যমে হচ্ছে এই যে হলুদ দাগ দেয়াটা, অর্থাৎ কোন একটা বিন্দু থেকে কোন একটা সরল রেখার যে ন্যূনতম দূরত্ব বা লম্ব দূরত্ব যেটা, সেটা বের করা শিখবো। ঠিক আছে, ফর্মুলার ডিরাইভেশনটা আজকে এটা দেখবো। ঠিক আছে। তো কমলা গুলা অন্যভাবে বের করা যায়, দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দুর দূরত্ব আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে। তো আজকে আমরা দেখবো যে যে কোনো একটা সরল রেখার সমীকরণ দেয়া আছে। সাপোজ মনে করো এই সরল রেখাটা দেয়া আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর এখানে একটা পয়েন্ট সাপোজ দেয়া আছে p ইজ ইকুয়াল টু x1 y1, এটা দেয়া আছে। তো এই বিন্দু থেকে এই সরল রেখার যে লম্ব দূরত্বটা সেটা বের করার ফর্মুলার ডিরাইভেশন আজকে দেখবো। ঠিক আছে। তো যেহেতু আমরা ডিরাইভেশন দেখতে চাচ্ছি, তো আমাদের খুব সিস্টেম্যাটিক অ্যাপ্রোচে যাইতে হবে। তো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ডিজাইন করতে পারি। তো চলো একটা কোঅর্ডিনেট সিস্টেম ডিজাইন করি আমরা। ঠিক আছে। এটা ধরো হচ্ছে আমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, তো এই কোঅর্ডিনেট সিস্টেমে সাপোজ ধরো আমার একটা পয়েন্ট নিতেছি, আমি ধরলাম এই পয়েন্টটা নিলাম। ঠিক আছে। এই পয়েন্টটার স্থানাঙ্ক একটা আছে। আর একটা সরলরেখা নিতেছি, আমি চিন্তা করলাম, ধরলাম এরকম একটা সরলরেখা আমি নিছি। ঠিক আছে, এরকম একটা সরলরেখা আমি নিছি। এখন এই সরলরেখার ইকুয়েশন ধরলাম আমার জানা আছে। এই ইকুয়েশনটা কি দেয়া আছে, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর এই পয়েন্টটা মনে করো দেয়া আছে, এইটা হচ্ছে তোমার কি ধরলাম, ধরলাম হচ্ছে x1 y1, এই পয়েন্টের স্থানাঙ্ক। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে p পয়েন্ট। তো আমার দরকার হচ্ছে এই বিন্দুটা থেকে যে ন্যূনতম ডিস্টেন্সটা, অর্থাৎ এক্সাক্ট লম্ব টানলে যে ডিস্টেন্সটা পাবো, সেই ডিস্টেন্সটা আমার বের করা। অর্থাৎ এই ডিস্টেন্সটাকে যদি আমি d দ্বারা ডিনোট করি, তাহলে এই ডিস্টেন্সটা বের করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে। তো খেয়াল করে দেখি এটা আমরা কিভাবে করতে পারি। এইটা করার জন্য আমরা ত্রিভুজের মেথডের সাহায্য নিব। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলাটা আছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করব অনেক জায়গায়। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো স্বাভাবিকভাবে এইটা হচ্ছে আমার মূল বিন্দু, আর ধরলাম এক্স অক্ষের খণ্ডিতাংশ, এইটা ধরলাম এ পয়েন্টে ছেদ করছে। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটা ধরলাম হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে। আর ধরলাম হচ্ছে আমাকে এইখানে যে লম্বটা টানছি, এই লম্বের ছেদবিন্দুটা আমি এটা ধরলাম, সাপোজ এটা হচ্ছে আমার আর। ঠিক আছে, সিম্পলি আর। তো এখন আমি আমার এই ডাটাগুলোর সাহায্যে হচ্ছে বের করার চেষ্টা করব যে এই ডি ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স। ঠিক আছে। আচ্ছা, তো এইটা জানার আগে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে এরকম যদি অক্ষ থাকে আর এইভাবে যদি একটা সরল রেখা থাকে যে কিনা এক্স থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে আর বি থেকে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করছে। তো এইরকম সরল রেখার ইকুয়েশন আমরা জানি এক্স বাই এ প্লাস বি বাই সরি ওয়াই বাই বি, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই টাইপের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানেও সেম প্রসিজারটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানেও আমরা সেম প্রসিজারটা চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে আমরা বের করব জিনিসটা খেয়াল করে দেখো। এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে এইটা, এইটাতে শিওর আমরা জানি ওয়াই এর ভ্যালু কত, 0। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাতে ওয়াই এর ভ্যালু 0 বসাই, এখানে যদি 0 দেই, তাহলে এক্স এর যেই ভ্যালুটা পাবো সেটাই হবে কি আমার এই এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, অর্থাৎ এতটুকুর ভ্যালু আমি পেয়ে যাব। তো সেটা কিভাবে পাবো, খেয়াল করে দেখো, এটা 0 বসাও, তাহলে শুধু থাকতেছে ax প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কি আসতেছে, মাইনাস c বাই a। তাহলে এতটুকু অংশ কি x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে মাইনাস c বাই a। এখন y অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য আমরা জানি এই পয়েন্টে কি x এর ভ্যালু 0। তাহলে x এর ভ্যালু 0 বসাও, তাহলে x এর অংশটা চলে যাবে, তাহলে থাকবে by প্লাস c ইজ ইকুয়াল টু 0।
তো y ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তাহলে এতটুকু অংশ কি মাইনাস সি বাই বি। তাহলে আমি x অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা বড় সমকোণী ত্রিভুজ আছে। এটাকে যদি আমি সমকোণ চিন্তা করি, এখানে একটা বড় সমকোণী ত্রিভুজ আছে। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য এটা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজটা আছে এবি, এবি ইজ ইকুয়াল টু লেখা যায় এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এর লম্ব স্কোয়ার প্লাস এর কি ভূমি স্কোয়ার। তো লম্বটা কি? লম্বটা হচ্ছে তোমার বিও এর স্কোয়ার, আর ভূমিটা কি হচ্ছে এ ও এর স্কোয়ার। প্রত্যেকটার ভ্যালু আমি জানি। প্রত্যেকটার ভ্যালু কি খেয়াল করে দেখো, বিও এর ভ্যালু অলরেডি আমি জানি সি বাই বি, মানে মাইনাস সি বাই বি, মাইনাস সি বাই বি, আর এটার স্কোয়ার করলাম। আর এ ও এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে তোমার মাইনাস সি বাই এ, এইটার স্কোয়ার। তো আমি যদি আলটিমেটলি ভ্যালু বের করতে চাই, তো খেয়াল করে দেখি এটার মধ্যে যদি স্কোয়ার করে ফেলি, তাইলে স্কোয়ার করলাম, এইটা আসলো স্কোয়ার। আমি যদি এদের মধ্যে লসাগু নেই, তাহলে খেয়াল করে দেখো এখানে কি আসতেছে, নিচে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ারের লসাগু নিলাম, আর সি স্কোয়ার উপরে কমন গেল, আর মাঝখানে থাকবে হচ্ছে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখন যদি আমি শুধু এ বি এর ভ্যালুটা বের করতে চাই, এ বি এর ভ্যালু, তাহলে আমাকে রুট করতে হবে, আর রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে আমাকে। আর এখানে স্কোয়ার, তো আলটিমেটলি সি আর নিচের এ বি এদের স্কোয়ার রুটের কারণে চলে যাবে, আর এখানে এইটার উপর রুট থাকবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমি এ বি এর সাহায্যে আমি হচ্ছে আমার এই অতিভুজটার ভ্যালু কি করে ফেলতে পারছি, বের করে ফেলতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, যে একটু আগে আমরা এই পয়েন্টটার কথা ইন্ডিকেট করছিলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 মানে হচ্ছে এইটা থেকে যদি আমি এখানে লম্ব টানি, x অক্ষের উপর লম্ব টানি, এটার ভ্যালু হচ্ছে y1, আর এইটা থেকে যদি আমি y অক্ষের উপর লম্ব টানি, এতটুকুর ভ্যালু হচ্ছে কি x1। ঠিক আছে, এখন এখন আমি করব কি, ত্রিভুজের মেথডের সাহায্যে, আমার উদ্দেশ্য হচ্ছে এই ডি এর ভ্যালুটা বের করা। ত্রিভুজ মেথডের সাহায্যে আমি এই ডি এর ভ্যালুটা বের করব। কিভাবে? খেয়াল করে দেখো, এইটা করার জন্য আমাকে এই বড় ত্রিভুজটাকে তিনটা ছোট ছোট ত্রিভুজে ভাগ করতে হবে। ঠিক আছে, তিনটা ছোট ছোট ত্রিভুজে ভাগ করতে হবে। কালারটা নেই হচ্ছে তোমার কোন কালার নিব, ধরলাম হচ্ছে কমলা কালার নিলাম। এখান থেকে আর একটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে, এই বিন্দুতে সবগুলো জয়েন্ট হচ্ছে। ঠিক আছে, এই বিন্দু থেকে আর একটা জয়েন্ট নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে এখন তিনটা পয়েন্ট, মানে তিনটা পয়েন্ট এই বিন্দুতে যোগ হয়েছে। এখন আমার কাছে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে। কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে একটা, এটা হচ্ছে তোমার 1 ত্রিভুজ, এখানে একটা 2 ত্রিভুজ, আর এখানে একটা 3 ত্রিভুজ। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ত্রিভুজেরই আমি হচ্ছে তাদের হাইট জানি। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে তাদের হাইট, এই ত্রিভুজের হাইট, এইটা হচ্ছে তার বেস, এইটা হচ্ছে এই ত্রিভুজের হাইট, এইটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে এই ত্রিভুজের হাইট, এটা হচ্ছে তার বেস। তার মানে প্রত্যেকটা ত্রিভুজের হাইট আর বেস আমি জানি। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে বলতে পারি একটা জিনিস, খুব সহজেই বলতে পারি, যে এই যে বড় সমকোণী ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ ও বি, যে বড় ত্রিভুজটা আছে, এইটা হচ্ছে এই ছোট ছোট তিনটা ত্রিভুজের সমষ্টির সমান। তার মানে ত্রিভুজ, এই যে এই ছোট ত্রিভুজটা, এটাকে যদি পি বিন্দু ধরছিলাম, আমরা পি বিন্দু ধরছিলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার এ ও পি প্লাস ত্রিভুজ বি ও পি প্লাস ত্রিভুজ এই পাশেরটা অতিভুজের সাথে যেটা আছে সেটা হচ্ছে তোমার এ পি বি, ত্রিভুজ এ পি বি। আমরা এটা বলতে পারি যে এই বড় ত্রিভুজটা হচ্ছে এই ছোট ছোট তিনটা ত্রিভুজের সমষ্টির সমান। এখন এখন খেয়াল করে দেখি, এখান থেকে হচ্ছে আমরা ফার্দার সামনের দিকের ক্যালকুলেশনে যাই। যে খেয়াল করে দেখো, চিত্রটার দিকে তাকাও, চিত্রটার সিগনিফিকেন্স আছে। এখন এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এইটি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, খেয়াল করে দেখো, ত্রিভুজ এ ও বি, সিম্পলি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। হাফ নিলাম, এটার বেজের ভ্যালু কত? বেজ হচ্ছে এটার ও এ, দ্যাট মিনস মাইনাস সি বাই এ, মাইনাস সি বাই এ
ইন্টু হাইট, এটার হাইট কত OB, দ্যাট মিনস এটা আমরা জানি y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ which is মাইনাস c/b। তাহলে আলটিমেট ক্যালকুলেট করলে আমি পাচ্ছি, খেয়াল করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর নিচে থাকতেছে 2ab আর উপরে থাকতেছে c²। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমি যদি AOP অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, এরিয়া বের করার চেষ্টা করি, তাহলে ত্রিভুজ AOP আমার সিমিলার ফর্মুলা হাফ ইনটু বেস, এটার বেস কত, এই যে খেয়াল করে দেখো এইটার বেসও কি x অক্ষের খণ্ডিতাংশের সমান, মানে মাইনাস c/a, আর এটার হাইট হচ্ছে এই যে এতটুকু, দ্যাট মিনস উইচ ইজ y1। ঠিক আছে, এটার হাইট হচ্ছে y1, তাহলে আমরা এটার হাইট কি করব, y1 দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি যদি আমরা সামারাইজ করতে চাই তাহলে এটা আসছে মাইনাস c/y1 ডিভাইডেড বাই 2a। এরপরে হচ্ছে যদি এই BOP অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি তাহলে সেম ভ্যালু আসবে, মানে সেম ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, চাইলে কি করতে পারবো, ত্রিভুজ BOP ইজ ইকুয়াল টু হাফ অফ, খেয়াল করে দেখো এটার ভূমি কত, y অক্ষের খণ্ডিতাংশ পরিমাণ উইচ ইজ c/b ইনটু এটার হাইট কত, খেয়াল করে দেখো এটার হাইট হচ্ছে x1, দ্যাট মিনস x1। তো আমি যদি সামারাইজ করি তাহলে উপরে আসতেছে মাইনাস c(x1), নিচে থাকতেছে 2b। আর এরপরে হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে ডিটা আমি বের করতে যাচ্ছি, ওই ডিটার সাহায্যে এখন আমি কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি ধরলাম, এটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে APB which is half of বেস হচ্ছে কি আমার AB। এই এবির ভ্যালু আমি একটু আগে বের করছিলাম, এবির ভ্যালু কি ছিল খেয়াল করে দেখি, এবির ভ্যালু ছিল, খেয়াল করে দেখো এবির ভ্যালু ছিল এইটা ছিল আমার এবির ভ্যালু। তার মানে এবির ভ্যালু আমি এখানে ইনপুট না দিয়ে আপাতত এবি লিখি, তারপর ক্যালকুলেশনের সময় আমি এবি ভ্যালুটা ইনপুট দিব। ঠিক আছে, আপাতত সিম্পল রাখি। তাহলে এটা হচ্ছে হাফ ইনটু ভূমি যেটা হচ্ছে এবি, আর উচ্চতা কি এখানে হচ্ছে আমার ডি, যেহেতু ডি হচ্ছে আমার একটা স্পেশাল আমার রিকোয়ারমেন্ট, দ্যাটস ওয়াই এটাকে অন্য কালি দিয়ে লিখি, দ্যাটস ওয়াই এই হচ্ছে ডি যেটা আমার দরকার বের করার। ঠিক আছে, অর্থাৎ এইটাই তো আমার এই বিন্দু থেকে এই সরল রেখার ডিসটেন্স, তাই না, এই ডিটাই হচ্ছে আমাকে বের করতে হবে। তো এখন সব ডাটা আমার হাতে চলে আসলো, সব ডাটা যদি আমার হাতে চলে আসে, এখন আমি একটু আগে দেখছিলাম যে এই প্রথম ত্রিভুজটার মানে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল এই 2, 3 আর 4 যোগ করলে পাওয়া যায়। ঠিক আছে, একটু আগে এটা দেখলাম, তো আমরা ইকুয়েশনে এটা বসাই দেই যে c²/2ab ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস c/y1 ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইজ এ মাইনাস c(x1) ডিভাইডেড বাই কি টুয়াইজ b, আর এটা হচ্ছে তোমার এখানে আছে তোমার প্লাস হাফ অফ ab এর ভ্যালুটা ছিল কি, ab এর ভ্যালু ছিল প্লাস মাইনাস, তার মানে এইখানেও তুমি চাইলে যদি শুধুমাত্র আমরা ভ্যালুটা নিয়ে কাজ করি, আমরা তো বেসিক্যালি ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো শুধুমাত্র ভ্যালুটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, বা মনে করো আমি দুইটাই রাখলাম, ঠিক আছে প্লাস মাইনাস রাখলাম, তো আমার ভ্যালু কি ছিল c/ab রুট ওভার a² প্লাস b² ইনটু কি, এটা তো ছিল আমার ভূমি ab, আর ইনটু হচ্ছে আমার ওই হাইটটা কি, হাইটটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ডিসটেন্সটা অর্থাৎ ডি। ঠিক আছে, এখন হচ্ছে আমার ডি এর ভ্যালুটা বের করা দরকার, ডি এর ভ্যালুটা আমার বের করা দরকার। তো আমি কি করতে পারি এখানে হচ্ছে অনেক কিছু মোকাবেলা যায়, যেমন খেয়াল করে দেখো এখান থেকে 2 মোকাবেলা যায়, প্রত্যেকটা থেকে 2 ফেলে দিলাম, সি চলে যায়, তার মানে এখানে শুধু সি থাকবে, আর এই সবগুলো সি কি হয়ে যাবে, মিনিমাইজড হয়ে যাবে। তো আসো এইটাকে মিনিমাইজ করে লিখি, সি ডিভাইডেড বাই এবি লিখলাম, আর এখানে থাকতেছে মাইনাস y1 বাই এ, আর এখানে থাকতেছে মাইনাস x1 বাই বি, আর এখানে থাকতেছে প্লাস মাইনাস ডি ইনটু হচ্ছে তোমার ডিভাইডেড বাই এবি আর রুট ওভার a² প্লাস b²। ঠিক আছে, তো এখন আমি চাইলে উভয় পাশে যদি এবি দিয়ে গুণ করি, উভয় পাশে এবি দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশের এবি এই পাশের এবি কাটা যাবে, এখানে চলো উভয় পাশে এবি দিয়ে যদি গুণ করে দেই তাহলে এখানে থাকতেছে শুধু সি, আর এখানে এবি দিয়ে গুণ করলে আমার এ কাটা চলে যাবে, থাকবে হচ্ছে মাইনাস b/y1, এখানে এবি দিয়ে গুণ করলে বি কাটা চলে যাবে, থাকবে হচ্ছে a(x1), আর এখানে প্লাস মাইনাস এবি দিয়ে গুণ করলে এবি চলে যাবে, থাকবে শুধু ডি আর রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে ডি এর ভ্যালু বের করা। তো ডিটাকে এই পাশে রেখে আমি সব এই পাশে পাঠাই দেই। তাহলে কি হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখি। তাহলে ডি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই মাইনাসগুলো এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে আসতেছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে ডি এর ভ্যালু আলটিমেটলি আসতেছে তোমার প্লাস মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আলটিমেটলি ডি এর ভ্যালু একটা সুন্দর দারুণ ফর্মে আমরা পেয়ে গেলাম। এখন প্লাস মাইনাস শুধুমাত্র যদি আমরা ভ্যালু নিয়ে কাজ করি তাহলে হচ্ছে শুধু প্লাস দিয়ে করলেই হবে, কিন্তু যদি আমরা কোনো কিছুর ভ্যালু বের করার চেষ্টা করি এই ইকুয়েশনটা বের করে, অর্থাৎ কোনো একটা পয়েন্ট, কোন পয়েন্ট থেকে ডিসটেন্স এরকম হয়, তখন অ্যাকচুয়ালি আমার প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে। কেননা মাইনাস পয়েন্টের জন্য যদি তুমি কোনো 2 একক পয়েন্ট পাও, ওইটা পজিটিভ কোনো পয়েন্টের জন্য 2 একক পয়েন্ট পাইতে পারো। তার মানে বুঝলাম যে যখন শুধুমাত্র আমার পজিটিভ ভ্যালু দরকার হবে, মানে ডিসটেন্স বের করব, তখন পজিটিভ ভ্যালুটা নিলেই চলবে এখানে। আর যখন আমি ডিসটেন্সটা বের করে কোনো পয়েন্ট বের করার চেষ্টা করব বা অন্য কোনো ভ্যারিয়েবল বের করার চেষ্টা করব, তখন প্লাস মাইনাস দুইটাই আমার মাথায় রেখে আমার ক্যালকুলেশনটা করতে হবে। তো আলটিমেটলি আমি কি পাইলাম, সহজ কথায় যদি সামারি করতে চাই, এক কথায় যদি সামারি করতে চাই, এখানে একটা পয়েন্ট ছিল পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এরকম একটা সরল রেখা ছিল যেটা ছিল ax by plus c is equal to 0। তো এইটা থেকে এইটার ডিসটেন্স বের করার ফর্মুলা কি, সোজা কথা, জাস্ট এই x1 y1 এই সরল রেখায় ইনপুট দিছি, কি x এর জায়গায় x1 দিছি, y এর জায়গায় y1 দিছি প্লাস c এক্সাক্ট আগের মতো আছে, ভাগ করে দিছি কি দিয়ে, x এর সহগের স্কয়ার দিয়ে, প্লাস করছি y এর সহগের স্কয়ার আর ওইটার রুট করে দিছি। সিম্পল, এইটাই হচ্ছে আমার সিম্পল ফর্মুলা, অর্থাৎ ডিসটেন্সটা বের করার সিম্পল ফর্মুলাই হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমাকে যদি এরকম বলে যে সাপোজ আমার একটা পয়েন্ট আছে 4 3, ওইটা থেকে হচ্ছে টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এই সরল রেখার ডিসটেন্স, লম্ব ডিসটেন্সটা বের করেন, তাহলে আমরা কি করব, সিম্পলি এই 4 আর 3 এক্স ওয়াই এর জায়গায় বসাই দেব, 2 ইনটু 4 প্লাস 3 ইনটু 3 প্লাস 7 ডিভাইডেড বাই কি করব, এক্স এর সহগ 2, 2 এর স্কয়ার প্লাস ওয়াই এর সহগ 3, 3 এর স্কয়ার, এটার রুট। তো এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে কি আমার ডিসটেন্স। আশা করি এই ফর্মুলাটা বা এই ক্যালকুলেশনের ডিরাইভেশনটা ভালো মতো বুঝতে পারছো, কখন প্লাস নিবা কখন মাইনাস নিবা এইটাও আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর না থাকলে হচ্ছে আমি নেক্সট ফর্মুলাতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একদম শুরুর দিকে একটা জিনিস পড়াইছিলাম যে যদি আমার এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, সাপোজ এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম আমার কাছে আছে, এটা ধরলাম আমার কোঅর্ডিনেট সিস্টেমটা। তো আমি তোমাদের বলছিলাম যে একটা সরলরেখা নাও, একটা সরলরেখা যদি এখানে ছেদ করে, নো ম্যাটার এটা কোন অক্ষে ছেদ করলো, আমি বলছিলাম যে জাস্ট এই পয়েন্ট থেকে এর ডান পাশটাকে আমরা ধরবো এই সরলরেখার জন্য পজিটিভ সাইড, আর এই ছেদ বিন্দুর এই পাশ থেকে সরলরেখার এই অংশটাকে ধরবো আমরা হচ্ছে নেগেটিভ সাইড। ঠিক আছে, খেয়াল করে দেখো আমরা পজিটিভ সাইড ধরতেছি, কিন্তু এক্সিস চিন্তা করলে এখানে কিন্তু এক্স এর নেগেটিভ কিছু ভ্যালু আছে, বাট আমাদের দরকার নাই, আমরা এক্স এর সাপেক্ষে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের রেসপেক্ট আমরা চিন্তা করতেছি, দ্যাটস ওয়াই আমাদের এইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে বলতে পারতেছি বা এটা আমরা কিভাবে বলতে পারবো, এটা বেসিক্যালি একটা টেকনিক। ঠিক আছে, এটা কোনো ডিরাইভেশন না, এটা কোনো লজিক্যাল প্রুফ না, এটা জাস্ট একটা টেকনিক আমি তোমাদেরকে বলছিলাম। আজকে মোটামুটি আমরা ওইটা ডিরাইভেশন নিয়ে আলোচনা করব, আর এখান থেকে তোমাদের একটা চিন্তা করে দিব হোমওয়ার্ক টাইপের। তো ওই ডিরাইভেশনটা দেখলে অ্যাকচুয়ালি তোমাদের কি বলে সহজ হয়ে যাবে আর কি, মানে প্লাস সাইড কোনটা মাইনাস সাইড কোনটা এটা বোঝা। তো ডিরাইভেশন বোঝানোর আগে আমি তোমাদের একটা কোশ্চেন করতে চাই, সাপোজ এটা মনে করো আমার অ্যাক্সিসটা এবং আমার আরেকটা সরল রেখা এইভাবে ছেদ করলো, থাকতেই পারে আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা থাকতেই পারে। তো তোমাদের জন্য কোশ্চেন দিলাম এখন, যে এখন এই সরল রেখার পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড কোনটা, আমাকে অ্যান্সার করো, কোন একজন অ্যান্সার করো তাড়াতাড়ি। পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড কোনটা এই সরল রেখার? ঠিক আছে, ডান পাশেরটা, এই ডান পাশেরটা পজিটিভ সাইড বলতেছো আর বাম পাশেরটা পজিটিভ নেগেটিভ সাইড বলতেছো। জি ভাইয়া। বেসিক্যালি এই সবগুলাই কি এই সরল রেখার একটা পাশ না?
এই সবগুলোই তো এই সরলরেখার কমলা রঙের সরলরেখার একটা পাশ, না আর সবগুলো তাহলে পজিটিভ হবে। ওইটা হচ্ছে আরেকটা পাশ। তুমি কি কোশ্চেনটা বুঝছো? আমি বলছি এই যে এই সাদা সরল রেখার দুইটা পাশ আছে, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, তাই না? এইটারও যদি পজিটিভ ধরো এইটারও অবশ্যই নেগেটিভ ধরতে হবে, তাই না? একটু আগে তো আমি এক অক্ষের রেসপেক্টে বুঝাই দিয়েছি যে ছেদ করবে এটা ডান জি বাম ভাই, এভাবে বুঝতে করে পারছি। ফেলবা, কিন্তু যখন তুমি এক্স অক্ষে ছেদ করবে না ওয়াই অক্ষে ছেদ করবে শুধু এবং সমান্তরাল হয়ে যাবে, তখন তো একটা প্যাচ লাগতেছে, তাই না? তখন তো ইজিলি বলতে পারতেছো না। তো এইটাই আজকে দেখবো যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ডিরাইভেশনটা দেখানোর পর তোমরা নিজেরা বলবা যে অ্যাকচুয়ালি কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ডিরাইভেশনে চলে যাই যে কিভাবে আমরা বলবো একটা স্ট্রেট লাইনের কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমরা সিম্পল একটা সরলরেখা আগে আঁকি, ঠিক আছে? একটা সরলরেখা আমরা আঁকি। ধরলাম এটা হচ্ছে একটা সরলরেখা, ঠিক আছে? এটা যে সিম্পল একটা সরলরেখা, অন্য কালার দিলাম। আচ্ছা, তো এখন সাপোজ মনে করো এখানে এখানে আমার একটা পয়েন্ট দিয়ে বললো যে পি অফ সাপোজ x1 y1, এই পয়েন্টটা আমার সরল রেখার সাপেক্ষে কোথায় আছে। এখন সরল রেখার সাপেক্ষে কোথায় আছে এটা তো তুমি গ্রাফে দেখেই বলে ফেলতে পারতেছো যে এটা পজিটিভ সাইডে আছে, বাট সবসময় তো গ্রাফ থাকবে না এবং কোশ্চেনে গ্রাফ কখনোই থাকে না, জাস্ট ইকুয়েশনটা থাকে। সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সরলরেখার ইকুয়েশন। আর এখানে একটা পয়েন্ট বলে দিল কোশ্চেনে, বলছে এটা সরলরেখার কোন পাশে আসে। তো এখানে তিনটা কেস থাকতে পারে। তিনটা কেস কিভাবে, যে খেয়াল করে দেখি, যদি আমি এই পাশে থাকে ধনাত্মক, এই পাশে থাকে যদি ঋণাত্মক, বা হইতে পারে এই বিন্দুটা আমার সরল রেখার উপরেই আছে, ঠিক আছে? তো এই তিনটা কেস বেসিক্যালি আমরা আলোচনা করব, ঠিক আছে? এই তিনটা কেস আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি এই সিনারিওতে আমার কি হচ্ছে, ধরলাম এই পাশে আসছে, মানে পজিটিভ পাশে আছে, তো আমরা কিভাবে বলতে পারি যে এটা পজিটিভ পাশে আছে। তো খেয়াল করে দেখো এই পয়েন্টের কোটি বা ভুজ দুইটাই দেয়া আছে। তো ভুজ হচ্ছে তোমার x1, কোটি হচ্ছে তোমার y1। তো আমরা এটাকে সিম্পলি এইভাবে বলতে পারি যে এই বরাবর যদি আমি x অক্ষের উপর লম্ব টানি, তো অবশ্যই এতটুকু ভ্যালু হচ্ছে আমার x1 ডিনোট করে, ঠিক আছে? x1 ডিনোট করে। তো এরপর যদি আমি আস্তে আস্তে এদিকে বাড়তে থাকি, হঠাৎ করে দেখলাম এইটা আমার কাঙ্ক্ষিত সরল রেখাটাকে ছেদ করে। তো ধরলাম এই ছেদবিন্দুটার নাম দিলাম আর, আর এই পয়েন্টের নাম দিলাম n। তারপরে হচ্ছে হালকা উপরে গিয়ে গেলাম, আমার কাঙ্ক্ষিত বিন্দুর কাছে আমি পৌঁছে গেলাম, ঠিক আছে? তো এখন আমি যদি এই যে আর পয়েন্ট এই যে আছে এটাকে যদি আমি ডিনোট করতে চাই, তাহলে আমি এটাকে এইভাবে ডিনোট করতে পারি না যে আর পয়েন্টের ভুজ হচ্ছে তোমার x1 আর কোটি হচ্ছে তোমার এই যে এতটুকু উইচ ইজ আর এন, ঠিক আছে? আমি চাইলে এই আর পয়েন্টটাকে এইভাবেও কি করতে পারি, ডিনোট করতে পারি, ঠিক আছে? তো এখন এই আর পয়েন্ট আমার কিসের উপর আছে, আমার এই সরল রেখার উপর আছে। তার মানে সরল রেখার সমীকরণে যদি এই আর পয়েন্টের ভ্যালুটা আমি বসাই, এক্স এর জায়গায় এই x1, ওয়াই এর জায়গায় যদি এই আর এন বসাই, তাহলে এই সম্পর্কটা কি হবে, সত্যি হবে। তাহলে চলো আমরা এটা বসাই, দেখি কি আসতেছে। আমার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো আমি এখানে হচ্ছে ইনপুট দিচ্ছি, এই পয়েন্টটা ইনপুট দিচ্ছি। তাহলে এ x1 হবে, আর বি এর জায়গায় কি থাকবে আমার, সিম্পলি হবে তোমার আর এন, ওয়াই এর জায়গায় আর এন এর ভ্যালু বসাইছি, প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি করলাম কি, এই এই অংশটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলাম। তাহলে থাকতেছে এ x1 প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন্টু আর এন, ঠিক আছে? এখন যদি আমি উভয় পাশে সেম জিনিস যোগ করি তাহলে আমার ইকুয়েশনে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? কোনো সমস্যাই হবে না। আমার তো দরকার কি, এই বিন্দুর সাপেক্ষে মেজারমেন্ট গুলো করা, ঠিক আছে? কারণ আমি তো এই আর পয়েন্ট আসলে জানি না আর পয়েন্ট কোথায় আছে। আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল এখানে অ্যানালাইসিস করার জন্য এই আর এনটা ধরছি, বাট আমার তো আর এন এর ভ্যালু দেয়া নাই, আমার দেয়া আছে ওয়াই ওয়ান এর ভ্যালু। দ্যাটস ওয়াই সামহাউ ওয়াই ওয়ান কে আমার ইনক্লুড করতে হবে। দ্যাটস ওয়াই আমরা উভয় পাশে কি করব, বি ইন্টু ওয়াই ওয়ান যোগ করব, উভয় পাশে বি ইন্টু ওয়াই ওয়ান যোগ করলাম টেকনিক্যালি। তো আমার ইকুয়েশনে কোনো চেঞ্জই হয় নাই, আগের মতোই আছে। তো এখন এটাকে একটু সাজায় লিখি, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু কি আসতেছে, খেয়াল করে দেখো বি ওয়াই ওয়ান। আমরা যদি এখান থেকে বি কমন নিতে, বি কমন নিলে থাকতেছে ওয়াই ওয়ান মাইনাস আর এন,
ঠিক আছে, y1 মাইনাস আর এন আসতেছে। আবার খেয়াল করে দেখো y1 এর ভ্যালু কি, এতটুকু, অবশ্যই এতটুকু হচ্ছে y1 এর ভ্যালু, উইচ ইজ কি আমার pn এর সমান, অবশ্যই এটা আমার কি pn এর সমান। তাহলে আমি বলতে পারি যে এইখান থেকে এটা ইজ ইকুয়াল টু লেখা যায় b ইনটু pn মাইনাস rn। এখন তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে rn হচ্ছে এতটুকু আর pn হচ্ছে এর চেয়ে বড়, তার মানে বিয়োগ করলে বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি অবশ্যই অবশ্যই আমার এই ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 0 হবে। তার মানে আমার এই টোটাল টার্মটা কি হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি a x1 প্লাস b y1 প্লাস c গ্রেটার দেন কি হচ্ছে 0 হচ্ছে। খেয়াল করে দেখো এইটা অ্যাকচুয়ালি এরকম জিনিস হয়ে গেল না, যে এটা এরকম একটা ফর্মে আসছে যেন কিনা আমি আমি আমার এই ইকুয়েশনটাতে, সরল রেখার ইকুয়েশনটাতে পি বিন্দুটাকে ইনপুট দিছি, এরকম হয়ে গেছে না। খেয়াল করে দেখো এক্স এর জায়গায় আসছে x1, ওয়াই এর জায়গায় আসছে y1, সি সি এর জায়গায় আছে। তার মানে খেয়াল করে দেখো এমন একটা ফর্ম এখানে চলে আসছে এই ফর্মটাতে যেন কিনা আমি এই সরল রেখার ইকুয়েশনে x1 y1 অর্থাৎ আমার কাঙ্ক্ষিত বিন্দুটা ইনপুট দিছি এবং ওই বিন্দুর ওই ভ্যালুটা, ওই ফাংশনটার ভ্যালুটা কি আসছে, 0-র চেয়ে বড় আসছে। তার মানে আমি বলতে পারি যদি আমার সরল রেখার ইকুয়েশন দেয়া থাকে, এই যে সাপোজ মনে করো একটা ফাংশন বানাইলাম আমি এল, এল ফাংশনটা কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই ফাংশন, এই ফাংশনে আমি কিসের ভ্যালু ইনপুট দিলাম, পি বিন্দুর ভ্যালু ইনপুট দিলাম, পি অফ x1 y1 এর ভ্যালু ইনপুট দিলাম। তো এই ফাংশনে যদি আমার এই এল ফাংশনটার ভ্যালু যদি আমার গ্রেটার দেন 0 আসে, তাহলে আমি দেখতেই পারতেছি যে বিন্দুটা কি হবে, আমি বলতে পারবো যে সরল রেখার পজিটিভ পাশে আছে, সরল রেখার পজিটিভ পাশে আছে। সিমিলার ম্যানারে তোমরা দেখাইতে পারবা যখন যখন তুমি এটা ভেতরে দিবা, মনে করো কোন একটা ভেতরের পয়েন্টে দিছো, তখন তুমি দেখবা যে ওই উপরের যে পয়েন্ট থাকবে তখন আরটা কি এই পাশে চলে আসবে, তখন আর এন থেকে সাপোজ ধরলাম এটা হচ্ছে তোমার পি চলে আসলো, পি এন বিয়োগ করলে তো এখন অ্যাকচুয়ালি ছোটটা থেকে বড়টা বিয়োগ হবে, তখন ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে সিম্পলি ওই ম্যানার থেকে তুমি বলতে পারো যে যদি এল এর ভ্যালু অর্থাৎ এই ইকুয়েশন এই ফাংশনটাতে ওই বিন্দুটা ইনপুট দেওয়ার পর যদি টোটাল ভ্যালুটা 0-র চেয়ে ছোট আসে, তাই সরল রেখার কি হবে, নেগেটিভ পাশে হবে। ঠিক আছে, আর যদি সামহাউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে কি আমার সরল রেখার এই সম্পর্কটা কি করতেছে, ফুলফিল করতেছে। তার মানে অ্যাকচুয়ালি ওই বিন্দুটা কি আমার তখন সরল রেখার উপরেই হয়ে যাবে, সরল রেখার উপরেই হয়ে যাবে, উপর। তার মানে তিনটা পজিশন আছে আমার, ডান পাশ বাম পাশ, সরি পজিটিভ নেগেটিভ পাশ আর হচ্ছে সরল রেখার উপর। তিনটাই কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা বলে দিলাম। তো এখন এই বেসিকটা যদি আমার বোঝা থাকে, একদম ডিরাইভেশনটা কিভাবে আসছে এটা সহ, তাইলে আশা করি আমি যে হোমওয়ার্কটা দিছিলাম এই হোমওয়ার্কটা করা এখন পানি ভাত। ঠিক আছে, এই হোমওয়ার্কটা করা এখন পানি ভাত। তুমি বলতে পারবা যে ওই সমান্তরাল সরল রেখাটার কোন পাশটা পজিটিভ কোন পাশটা নেগেটিভ, এটা আশা করি বলতে পারবা। হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি হচ্ছে নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। তো নেক্সট পোর্শনটা হচ্ছে, খেয়াল করে দেখো আমরা একটা দারুণ জিনিস শিখে গেছি যে একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব বের করা শিখে গেছি। এটা যে কত ইফেক্টিভ একটা মেথড, এটা হচ্ছে প্রবলেম সলভিং এর সময় দেখবা। ঠিক আছে, প্রবলেম সলভিং এর সময় দেখবা। তো আমরা এখন যে আমাদের থার্ড থিওরিটা দেখব, খেয়াল করে দেখো আমরা জানি যে সমান্তরাল সরল রেখা যদি এটা একটা সমান্তরাল সরল রেখা হয়, এটা একটা যদি সমান্তরাল সরল রেখা হয়, আমরা ইকুয়েশন দেখাইছিলাম যে সাপোজ এই একটা যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন সমান্তরাল হওয়ার কারণে এক্স ওয়াই এর সহগ সহ প্রথম টার্মটা একদম সেম থাকে, এটা আমি ডিরাইভ করে দেখাইছিলাম। তার মানে এই সমান্তরাল সরল রেখাটাও কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, ধরলাম সেই কনস্ট্যান্টটা কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন এই দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী একটা কনস্ট্যান্ট ডিসটেন্স সব সময় থাকে, অর্থাৎ তারা যেহেতু সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতেছে, এই কারণেই তো আমরা কি বলতেছি তাকে, আমরা বলতেছি তাকে সমান্তরাল রেখা। তো এই যে নির্দিষ্ট ডিসটেন্স ডিটা, এই ডিটা আমরা বের করব। ঠিক আছে, কিভাবে বের করব এটা প্রমাণ যেহেতু, তো আমাদেরকে একটা কোঅর্ডিনেট সিস্টেম নিতে হবে, একটা সিস্টেমেটিক্যাল অ্যাপ্রোচে যাইতে হবে। ধরলাম এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো আমি হচ্ছে দুইটা সমান্তরাল সরল রেখা আঁকি আগে।
প্রথমটা ধরলাম হচ্ছে এইরকম, দ্বিতীয়টা হচ্ছে ধরলাম এইরকম। আশা করি সমান্তরাল বোঝা যায়, একটু বাইকে গেছে, আচ্ছা প্যারা নাই, সমান্তরাল ধরে নাও। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল হওয়ার কারণে আমাকে বেসিক্যালি কি করতে হবে, তাদের এই মধ্যবর্তী ডিসটেন্সটা বের করতে হবে। এই যে তাদের মধ্যবর্তী যে একটা কনস্ট্যান্ট ডিসটেন্স আছে সেটা বের করতে হবে। তো আমরা এটা বের করার জন্য খুব সিম্পল একটা অ্যাপ্রোচ নিতে পারি। কি অ্যাপ্রোচটা, যে আমি তো জানি যে মূল বিন্দু হচ্ছে এইটা, আমার কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দু এইটা। তো মূল বিন্দু থেকে আমি প্রথমে এই সরল রেখার যে লম্ব দূরত্বটা আছে সেটা বের করব। তারপর মূল বিন্দু থেকে এই সরল রেখার যেই লম্ব দূরত্বটা আছে সেটা বের করব। তো ধরলাম প্রথম লম্ব দূরত্বটা হচ্ছে আমার d1, আর দ্বিতীয় লম্ব দূরত্বটা হচ্ছে আমার d2। তা আমি যদি এই d এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে সিম্পলি আমার d ইজ ইকুয়াল টু হবে কি d2 মাইনাস d1। তো আমরা এই মেথডটাই অ্যাপ্লাই করব। তো প্রথমে চলো d1 এর ভ্যালুটা বের করি। তা আমরা জানি, সাপোজ ধরলাম এই যে এই প্রথমটার ইকুয়েশন তো ধরলাম এইটা, এটা হচ্ছে তোমার প্রথম সরল রেখাটার ইকুয়েশন, আর দ্বিতীয় সরল রেখাটার ইকুয়েশন ধরলাম এইটা। ঠিক আছে, তো প্রথম সরল রেখাটার দূরত্ব কার থেকে বের করতে চাচ্ছি, এই 0 0 বিন্দু থেকে। তাহলে আমরা মেথড জানি কি, সিম্পলি এক্স এর জায়গায় এক্স এর কোঅর্ডিনেট 0 বসাই দিলাম, তোমার বি ইন্টু ওয়াই এর কোঅর্ডিনেট বসাই দিলাম, সেটাও 0, আর থাকতেছে শুধু সি নিচে, আর এইখানে নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সিম্পলি 0 0 হয়ে যাওয়ার কারণে উপরে এ আর বি এর কোনো প্রভাব নাই, তাহলে শুধুমাত্র থাকতেছে সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখন d2 কিভাবে বের করব, সিমিলার ম্যানার, a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস কি কে ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিম্পল করলে থাকতেছে কে ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন তো আমার বের করা দরকার ডি, উইচ ইজ ডি এর ভ্যালু কি ছিল, কে রুট ওভার, নিচে তো দুইটারই সমান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কমন নিলে কি থাকতেছে, নিচেরটা কমন আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে থাকতেছে কে মাইনাস সি। যেহেতু শুধু দূরত্ব, মডুলাস নিব। ঠিক আছে, কে যদি ছোট হয়, সি যদি বড় হয়, তাহলে এটা নেগেটিভ আসতে পারে, বাট আমরা এটা ইগনোর করব, শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিবে, অর্থাৎ দুইটা ডিস্টেন্সটা ক্যালকুলেট করার জন্য। তো আলটিমেটলি দেখতে পাচ্ছ যে যে ডিস্টেন্সটা ডিটা পাচ্ছ, শুধুমাত্র উপরে কি হচ্ছে, যে কনস্ট্যান্ট টার্মটা এদের বিয়োগ ফল ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের কি স্কোয়ার। তো এই সিম্পল ফর্মুলাটা দিয়ে আমরা দুইটা সমান্তরাল সরলরেখার কি করে ফেলতে পারবো, দূরত্ব মেজার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইটা ছিল আজকে আমাদের থার্ড থিওরি। তো এটা যদি বুঝে থাকো, আমি হচ্ছে নেক্সট থিওরিতে চলে যাচ্ছি। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, কেউ কোশ্চেন করতেছো না মানে হচ্ছে আমি বুঝতেছি, সমস্যা নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি সামনে প্রসিড করতেছি। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কোশ্চেন করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো এখন আজকে আমাদের ফোর্থ থিওরিটা দেখি। ফোর্থ থিওরিটা একদম সিম্পল, আমাদের বেসিক যে এলিমেন্ট দরকার ছিল আমরা আগের চ্যাপ্টারগুলোতেই শিখে ফেলছি। আর মনে রাখবা যে আমি হচ্ছে ফোর্থ ক্লাস, থার্ড ক্লাস আর আজকের ক্লাসে যা পড়াইতেছি, এই তিনটা ক্লাস থেকে সরলরেখার অ্যারাউন্ড 70 থেকে 75% কোশ্চেন আসে, এইচএসসি বলো অ্যাডমিশন বলো। ঠিক আছে, অ্যাডমিশনে বেসিক্যালি এই শেষের তিনটা অংশ থেকেই কোশ্চেন আসবে, প্রথম কোশ্চেন অংশগুলো থেকে কোশ্চেন আসে না। ঠিক আছে, আর স্ট্রেট লাইনের কোশ্চেনগুলো সাধারণত সার্কেলের সাথে মিলিয়ে দেয়, আর বুয়েট অ্যাডমিশন টেস্টে সার্কেল আর তোমার স্ট্রেট লাইন দুইটা মিলিয়ে কোশ্চেন করার টিচাররা পছন্দ করে। ঠিক আছে, তো ওইভাবে প্র্যাকটিস করা দরকার পড়বে আর কি। তো 4 নাম্বার ফর্মুলাটা, এইটাও একটা সিম্পল ফর্মুলা। কি ফর্মুলাটা কি, আমরা যেহেতু ডিরাইভেশন দেখব, জিনিসটা আগে কি সেটা বোঝার চেষ্টা করি। যে সাপোজ খেয়াল করে দেখো, তোমার কাছে একটা সরল রেখা আছে, আর একটা সরল রেখা এইভাবে ছেদ করলো এই সরল রেখাটারে। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোর কোনো একটাতে দেখছিলাম এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা বের করা শিখছিলাম। আবার এখানে যে একটা স্থূল কোণ উৎপন্ন হয়েছে এটাও বের করা শিখছিলাম। আজকে আমরা দেখব এই যে কোণটা আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এইরকম একটা সরল রেখার সমীকরণ কি হইতে পারে। ঠিক আছে, এই সবুজ রেখাটা এটাকে এই মাঝখানের কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে,
যদিও আমার চিত্রতে সমান হয় নাই, ধরে নাও সমান। তো এই যে সরল রেখাটা আছে এইটার সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটা আমরা বের করার চেষ্টা করব, বা চিন্তা করতে পারো এই যে এইটাও হইতে পারে। তো বেসিক্যালি আগের মতোই আমাদের ডিরাইভেশন থাকবে একটাই, প্লাসের জন্য হবে একটা আর মাইনাসের জন্য হবে আরেকটা, ঠিক আছে? তো ওইটাই আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা ডিরাইভেশন চলে যাই। তো ডিরাইভেশনে যাওয়ার আগে আমাদের অবশ্যই সিস্টেমেটিক অ্যাপ্রোচের জন্য কোঅর্ডিনেট সিস্টেম ড্র করা লাগবে। তো চলো কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি। এইটা হচ্ছে আমাদের ধরো কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তো এই কোঅর্ডিনেট সিস্টেমটাতে ধরলাম আমার কাছে দুইটা সরল রেখা আছে, সরল রেখাটাও এঁকে ফেলি। ধরলাম একটা সরল রেখা এইভাবে গেছে, আরেকটা সরল রেখা ধরলাম তোমার এইভাবে আসছে, ঠিক আছে? এটা অন্য কালার দিই। তো তারা পরস্পর ছেদ করছে একটা বিন্দুতে। তো আমি ধরলাম প্রথম সরল রেখাটার ইকুয়েশন এইটা ধরে নিচ্ছি a1 x প্লাস b1 y প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর যে সেকেন্ড সরল রেখাটা আছে সেটার ইকুয়েশনটা ধরলাম a2 x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এটা ধরলাম c1, ঠিক আছে? এখন আমার কি বের করা দরকার? আমার দরকার যে এখানে যে একটা কোণ আছে, এখানে যে একটা কোণ আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এরকম একটা সরল রেখার ইকুয়েশন দরকার, ঠিক আছে? এরকম একটা সরল রেখার কন্ডিশন দরকার। এই সাদা রেখাটার ইকুয়েশন আমার বেসিক্যালি দরকার। সুন্দর হচ্ছে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইয়াতে চাই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো আমাদের কনসার্ন কি। আমাদের কনসার্ন হচ্ছে এরকম একটা সরল রেখা বের করা যে কিনা এই যে সাদাটা এটার ইকুয়েশন বের করা যে কিনা একদম সমান ভাগে কোনটাকে ভাগ করবে আর কি, ঠিক আছে? এইটাও সেম হবে, এইটাও সেম হবে। তো আমার অ্যাপ্রোচটা কি থাকবে? একটা জিনিস তোমাকে একটু বোঝাই দেই, যে যদি আমার কোনো একটা কোণ থাকে এরকম, আর এই কোণের কোনো একটা সমদ্বিখণ্ডক থাকে এইটা সাপোজ, তো মনে রাখবা যে এই ছেদবিন্দু থেকে তুমি যদি এই দিক বরাবর 1 মিটার যাও, আর এই 1 মিটার থেকে যদি এইটার উপর লম্ব টানো, ঠিক আছে? এই বিন্দু থেকে এটার উপর গেছো, বা তুমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে গে যে এই বিন্দুর উপর লম্ব টানছো, আর এখান থেকেও তুমি এই বিন্দু থেকে এইটার উপর লম্ব টানছো, মনে রাখবা সমদ্বিখণ্ডকের কোনো বিন্দু থেকে এই দুইটা রেখা, যেই দুইটা রেখা কোণ তৈরি করছে, অর্থাৎ যে কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে, ওই রেখা যেটা এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে তার উপর কোন একটা বিন্দু থেকে তুমি যদি এই দুইটা রেখার উপর এরকম লম্ব টানো, এইটা আর এইটার ডিস্টেন্স সেম হবে। বুঝতে পারছি? আবারও রিক্যাপ করতেছি, এটা একটা কোণ আর এটা হচ্ছে আমার এই কোণের সমদ্বিখণ্ডক রেখা। এই রেখার কোন একটা পয়েন্ট থেকে এই বাহুর উপর একটা লম্ব টানলাম, আর এই বাহুর উপর যদি আমি একটা লম্ব টানি, এইটা আর এইটার লেন্থ সেম হবে, ঠিক আছে? এইটা আশা করি 9-10-এ এক্সট্রা উপপাদ্য তোমাদেরকে পড়ানো হয়েছে। আচ্ছা, তো এখন এই এই প্রসেসটাই বেসিক্যালি আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? ধরলাম আমরা তো জানি যার সঞ্চার পর বের করতে হয় তার উপর হচ্ছে আমরা একটা র্যান্ডম বিন্দু ধরে নেই। ধরলাম এই র্যান্ডম বিন্দুটা হচ্ছে পি অফ তোমার হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে? তো আমার দরকার হচ্ছে, এখন তো বিন্দু ধরলাম, এখন আমার দরকার নিয়মটা, কেননা সঞ্চার পথ একটা নিয়ম মেনে চলে, ওই নিয়মটা যখন ম্যাথমেটিক্যালি দেখাই তখনই সেটা কি হয়ে যায়? সঞ্চার পথের ইকুয়েশন। তো আমার ওই নিয়মটা দরকার। নিয়মটা কি? নিয়মটা বের করার জন্য আমি সিম্পলি কি করব, এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানলাম, এই বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানলাম। ধরলাম এটা হচ্ছে তোমার L1 ডিস্টেন্স, এই লম্বটার, এই লম্বটার ডিস্টেন্স হচ্ছে L2 মানে দৈর্ঘ্য। আমরা একটু আগে দেখছি L1 ইজ ইকুয়াল টু কি হবে? L2 হবে। তো আমরা এই প্রসেসটা নিয়ে আগাইতে চাই, সামনে এই নিয়মটা নিয়ে আগাইতে চাই। কিভাবে L1 কিভাবে বের করব? খেয়াল করে দেখো, পি বিন্দু থেকে
a2x plus b2y plus c2 is equal to 0 এই সরল রেখার উপর কি এটা লম্ব দূরত্ব না, তার মানে একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেইটাই কাজে লাগবে। তার মানে এই p বিন্দুর xy এর ভ্যালুটা এই ইয়াতে বসায় আমরা দূরত্বটা বের করে ফেলতে পারবো, অর্থাৎ a2x প্রাইম প্লাস b2y প্রাইম প্লাস c2 আর ডিভাইডেড বাই কি a2 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার এর রুট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ডিসটেন্সটা, ধরলাম এটা হচ্ছে তোমার L1 ডিসটেন্স। ঠিক আছে, এখন এটা অবশ্যই ডিসটেন্স, যেহেতু আমরা কোনো কিছু ক্যালকুলেশন করতেছি এটার সামনে প্লাস মাইনাস দিবা। ঠিক আছে, L2 কিভাবে ক্যালকুলেট করব? সাপোজ মনে করো এখন অন্য কালি দিয়ে আমি L2 ক্যালকুলেট করতে চাই, L2 ক্যালকুলেট করতেছি সিমিলার ম্যানার। L2 হচ্ছে আমার এই প্রথম সরলরেখাটার উপর এই প্রথম এই p অফ x প্রাইম y প্রাইম বিন্দু থেকে লম্ব দূরত্ব। তো এটাকে আমরা বের করব, সিম্পলি বসাই দিব a1 x প্রাইম প্লাস b1 y প্রাইম প্লাস c1 ডিভাইডেড বাই কি a1 এর স্কয়ার প্লাস b1 এর স্কয়ার, মড নিলাম আর এখানে কি নিলাম প্লাস মাইনাস নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো একটু আগে আমি নিয়মটাকে এই যে এখানে ইকুয়েশনে দেখাইছি, তার মানে এইটাই হচ্ছে আমার লোকাসের ইকুয়েশনটা। তো এখানে L1 আর L2 এর ভ্যালু বসাই দেই, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস মড অফ a2 x প্রাইম প্লাস b2 y প্রাইম প্লাস c2 ডিভাইডেড বাই root over a2 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার মড ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা একটু এই পাশে সরে যাই, ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস মড অফ a1 x প্রাইম প্লাস b1 y প্রাইম প্লাস c1 ডিভাইডেড বাই a1 স্কয়ার প্লাস b1 স্কয়ারের রুট। এইটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত লোকাসের ইকুয়েশন। কিন্তু এখন খেয়াল করে দেখো এখানেও প্লাস মাইনাস এখানেও প্লাস মাইনাস, তো আলটিমেটলি প্লাস মাইনাস একটা জায়গায় দিলেই চলে, বুঝাইতে পারছি? প্লাস মাইনাস একটা জায়গায় দিলেই চলে, কেননা এই ম্যাথমেটিক্যাল ইয়াগুলো তোমরা আশা করি জানো যে প্লাস মাইনাসের সাথে প্লাস যোগ করলে কি হয়, মানে গুণ করলে কি হয় প্লাস মাইনাসই হয়, প্লাস মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করো তাহলে প্লাস মাইনাসই হয়, তবে মাইনাস প্লাস লেখা ভালো, মানে ঘুরে ফিরে প্লাস মাইনাসই হয় আর কি যদি তুমি এই অ্যারিথমেটিক গুলো করো। অর্থাৎ প্লাস মাইনাসের সাথে যদি তুমি প্লাস মাইনাসও গুণ করো তাহলে এটা প্লাস মাইনাসই থাকবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা জানো। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার প্লাস মাইনাস একটা নিলেই এনাফ, দ্যাটস ওয়াই আমি একটা নিয়েই কাজ করব। ঠিক আছে, এখন একটা কনসার্ন এখানে খেয়াল করে দেখো, তাহলে আমার দুইটা ইকুয়েশন আমি পাচ্ছি কি a2 x প্রাইম প্লাস b2 y প্রাইম প্লাস c2 ডিভাইডেড বাই কি a2 এর স্কয়ার প্লাস b2 এর স্কয়ার এর রুট ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস a1 x প্রাইম প্লাস b1 y প্রাইম প্লাস c1 রুট ওভার কি a1 এর স্কয়ার প্লাস b1 এর স্কয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা আসতেছে। এখন প্লাস দিলে কি পাবো মাইনাস দিলে কি পাবো, ইকুয়েশন তো দুইটা পাচ্ছি প্লাস মাইনাসের কারণে, প্লাস দিলে কি পাবো মাইনাস দিলে কি পাবো। এখানে একটা জিনিস বোঝা দরকার আছে, খেয়াল করে দেখি আমরা যখন সিম্পল ডিরাইভেশনটা করতেছিলাম, এখানে সিম্পল ডিরাইভেশনটা করতেছিলাম, খেয়াল করে দেখো c1 এখানে এটা হচ্ছে c1 আর এটা হচ্ছে c2, এই দুইটার সাইনের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে আমরা প্লাস দিলে কি পাবো মাইনাস দিলে কি পাবো। ঠিক আছে, প্লাস দিলে কি পাবো মাইনাস দিলে কি পাবো এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে c1 আর c2 এর সিম্বলটা কি হচ্ছে। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে একটু চিন্তা করতে দিব, বাট এর আগে হচ্ছে আমি একটু চিন্তার খোরাক দিয়ে দিই যে জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, তোমরা তোমাদের কারো একজন রেসপন্স করো তো, এর আগে আমি কি সমদ্বিখণ্ডক পড়ানোর সময় মানে কোনটা বের করার সময় যে এরকম থাকলে এদের কোন বের করার সময় প্লাস থাকলে কি হয় মাইনাস থাকলে কি হয়, এটা কি বলছিলাম তোমাদেরকে? একজন রেসপন্স করো তো। না ভাইয়া, এই বলি নাই যে প্লাস প্লাস ভাইয়া, ভ্যাল, বলি নাই? কি ভুলে গেছি, মনে তো হয় না বলছি। এই আমি ভুলে গেছি ভাইয়া। বলছিলাম না যে প্লাস নিয়ে যেগুলো যেটা পাবা সেটা সূক্ষ্মকোণ আর মাইনাস নিয়ে যেটা পাবা সেটা স্থূলকোণ? মনে পড়ছে এখন? জি ভাইয়া। তাইলে তাইলে বলতেছো কেন বলি নাই?
তো তোমরা ভুলে গেছো পড়াশোনা মনে হয় বন্ধ করো নাই, খালি গরুর মাংসই খাইছো নাকি? হ্যাঁ, এরকম করলে হবে? যেহেতু ওই জায়গায় বলছি তার মানে অলরেডি খোরাকটা দেয়া আছে, তোমরা এখানে চিন্তা করবা প্লাস দিলে কি হবে, মাইনাস দিলে কি হবে, প্লাস দিলে কি হবে, মাইনাস দিলে কি হবে। আমি আমি বলছি যে C1 আর C2 এর সাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, C1 C2 এর সাইনের উপর ডিপেন্ড করে। তুমি বুঝতে পারবে। এখানে আরেকটু হিন্টস দিয়ে দিই, খেয়াল করে দেখো। এখানে এই কোণটা আমার এই 0 0 বিন্দুটাকে ক্যারি করতেছে, আর এই সমদ্বিখণ্ডকটা ওই পাশে যেই পাশে তোমার এই 0 0 বিন্দুটা আছে। কিন্তু এই সমদ্বিখণ্ডকটা যদি আঁকতাম তাহলে ওইটা ওই পাশে থাকতো না। তার মানে অনেক ইনফরমেশন অলরেডি দিয়ে দিছি। এইটার বেসিসে চিন্তা করবা প্লাস দিলে কি হবে, মাইনাস দিলে কি হবে। আর C1 C2 এর সাইনের উপর এটা অনেকটা ডিপেন্ডেন্ট। তোমরা চিন্তা করবা, চিন্তা করে কি চিন্তা করলা সেটা আমাকে বলবা, দেন এরপর যদি না পারো তো আমাকে বলে দিতে হবে আর কি, আর কিছু করার নাই। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। বাট আমাদের জিনিস বোঝা হয়ে গেছে যে ইকুয়েশনটা বা লোকাসের ইকুয়েশনটা কি। ঠিক আছে, লোকাসের ইকুয়েশনটা কি বের হইছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের থিওরি। আর চিন্তা করো, এটা এই চিন্তা করাটা অনেক ইম্পর্টেন্ট, কেননা এটা থিওরির অ্যারাউন্ড 20% মতো কভার করে। আচ্ছা, তো এখন হচ্ছে আজকের আজকের আমাদের লাস্ট থিওরিটা দেখবো, অর্থাৎ আহ, অর্থাৎ বলতে পারো এটা হচ্ছে সরল রেখার একাডেমিক লেভেলে আমাদের লাস্ট থিওরি। এই থিওরিটা পড়াইলে হচ্ছে আমরা আশা করি যে এইচএসসি একাডেমিকের হচ্ছে আমরা সরল রেখা চ্যাপ্টারটার সব প্রবলেম করতে পারবো, যদি এতগুলো তোমরা ভালো মতে মনে রাখো। অলরেডি এটা আমি তোমাদেরকে কোনো একটা ক্লাসে হিন্টস দিছিলাম এবং তোমাদেরকে ডিরাইভ করতে বলছিলাম যে আমার কাছে যদি কোনো একটা ত্রিভুজ থাকে, সাপোজ আমার কাছে যদি কোনো একটা ত্রিভুজ থাকে, ওই ত্রিভুজের অন্তকেন্দ্রটা বের করার ফর্মুলা তোমাদেরকে দেখাই দিছিলাম না আমি, নাকি? রেসপন্স করো তো একজন। না ভাইয়া দেখান নাই, বলছেন পরে দেখাবেন। অন্তকেন্দ্রর কনসেপ্টটা বেসিক্যালি কি? আমরা বলতে পারি যে ত্রিভুজের ভেতর একটা ত্রিভুজ কি বলে একটা বৃত্ত আঁকলে ওই বৃত্তের কেন্দ্রটাই অন্তকেন্দ্র, বা ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয় যেই বিন্দুতে মিলিত হয় সেটাই কি আমার অন্তকেন্দ্র। ঠিক আছে, আমি দুইটা এক্সাম্পলই তোমাদেরকে দিয়েছিলাম। তো আমরা যেহেতু খেয়াল করে দেখো বাহুগুলো কি, বাহুগুলো বেসিক্যালি হচ্ছে আমার দুইটা সরলরেখা, দুইটা দুইটা সরলরেখা। আর তাহলে আমরা বলতে পারি এই কোণটা বেসিক্যালি হচ্ছে ওই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। দুইটা সরলরেখা ছেদ করছে এই বিন্দুতে, আমি বিন্দুগুলো দিয়ে দেই। সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে প্রত্যেকটা যে বিন্দু আছে এ বি সি, এরা হচ্ছে যে কোনো দুইটা সরলরেখার ছেদবিন্দু। ঠিক আছে, আর এইটা হচ্ছে তাদের ওই সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, ছেদবিন্দুতে কোণগুলা। ঠিক আছে, তো আমাদের অন্তকেন্দ্র বের করা বেসিক্যালি কি, সাপোজ মনে করো এইটার সমদ্বিখণ্ডকটা আঁকলাম, এটার সমদ্বিখণ্ডকটা আঁকলাম, অর্থাৎ এই যে এ কোণটা আছে এইটার সমদ্বিখণ্ডকটা আঁকলাম, এটা এরকম পাইলাম। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে এইখানে ডি বিন্দুতে ছেদ করছে। আরেকটা মনে করো এইটার সমদ্বিখণ্ডক আঁকলাম, এইটা আঁকলাম, ধরলাম এটা ই বিন্দুতে ছেদ করছে। আরেকটা আঁকার দরকার নাই, কারণ আমরা জানি এটা এই বিন্দু দিয়েই যাবে। ঠিক আছে, এখন এই অন্তকেন্দ্রটা আমরা বের করতে চাই। ঠিক আছে, এই অন্তকেন্দ্র সাপোজ ধরলাম এই ও অফ এক্স ওয়াই, এটাকে আমরা বের করতে চাই কার সাহায্যে? ধরলাম হচ্ছে আমার এই বিন্দুটার স্থানাঙ্ক দেয়া আছে x1 y1, বি বিন্দুটার স্থানাঙ্ক দেয়া আছে x2 y2, সি বিন্দুটার স্থানাঙ্ক দেয়া আছে x3 y3। তো এই x1 x2 x3 এগুলোর সাহায্যে আমি এই অন্তকেন্দ্রটা বের করতে চাই। তো এইটা করার জন্য আমার আরেকটা 9-10 এর একটা এক্সট্রা উপপাদ্যের সাহায্য লাগবে। এইটা আশা করি তোমরা পড়ছো যে এরকম যদি একটা ত্রিভুজ থাকে আর এই ত্রিভুজের কোণের একটা সমদ্বিখণ্ডক রেখা যদি এরকম থাকে, এটা যদি তোমার এটাকে কোনো একটা বিন্দু ডি তে ছেদ করে, সাপোজ ধরলাম এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ, তাহলে আমরা জানি যে এই বাহু ডিভাইডেড বাই এই বাহু বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু এই বাহু ডিভাইডেড বাই এই বাহু। এই অনুপাতের ফর্মুলাটা তোমরা পড়ছো না? এ বি ডিভাইডেড বাই এসি। আশা করি এই অনুপাতের ফর্মুলাটা তোমাদের মনে আছে। অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এইটা সমান এইটা ডিভাইডেড বাই এইটা, এই অনুপাতটা মাইনাস চলে। কন্ডিশনটা কি? এই যে কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে একটা ত্রিভুজকে,
ঠিক আছে? তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে বেসিক্যালি কাজটা করতে চাই। ঠিক আছে? তো কিভাবে কাজটা করব? খেয়াল করে দেখো, আমার প্রথম সমদ্বিখণ্ডক যেটা আছে সেটা হচ্ছে এ ডি। এডি সমদ্বিখণ্ডক আছে। ঠিক আছে? তো এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে ডিসি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা কিভাবে বের করব? আমি তো এটা তো অর্ধেক ছেদ করে নাই, কেননা এটা কোণের সমদ্বিখণ্ডক, এটা এই বাহুর সমদ্বিখণ্ডক না। তার মানে এই ডি বিন্দুটা বিসি কে কত অনুপাতে ছেদ করছে এই অনুপাতটা আমার জানা দরকার। অনুপাত জানলে প্রান্ত বিন্দু দুইটা জানি, ডি এর স্থানাঙ্ক বের করে ফেলবো। তো এই অনুপাতটা আমার জানা দরকার। তো কিভাবে জানবো? ধরলাম আমরা জানি যদি কোণ হয় এইটা সি, তাহলে এই বাহুর এইটা কি হবে? সি বাহু। যদি কোণ হয় এইটা এ, তাহলে এই টোটালটা হবে এ বাহু। এই কোণটা যদি হয় বি, তাহলে এই টোটালটা হবে কি? বি বাহু। ঠিক আছে? একটু আগে আমি একটা ফর্মুলা দেখালাম যে এরকম খণ্ডিত হইলে এই বিন্দুটাতে, তাহলে বিডি ডিভাইডেড বাই ডিসি এর অনুপাত হয় এবি ডিভাইডেড বাই কি? এসি এর অনুপাতের সমান। এবি এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে সি বাহুর সমান, দ্যাট মিনস সি। আর এসি বাহু এটার ভ্যালু হচ্ছে বি বাহুর সমান। তার মানে এটা আমি পাইলাম, তার মানে আমি বাহু দ্বয়ের অনুপাত পাই গেলাম। তার মানে বিডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু সি ইজ টু কি? বি। তার মানে আমি এই ডি বিন্দুটা কত অনুপাতে আমাকে ভাগ করছে এই বিসি বাহুকে, সেটা আমি পেয়ে গেছি। তার মানে এখন আমার ডি বিন্দুর স্থানাঙ্কটাও বের করা ইজি হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে সি, এটা হচ্ছে কি? বি। তাহলে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাইলে এক্স স্থানাঙ্ক অফ ডি হবে কি? বি ইন্টু এক্স টু, বি ইন্টু এক্স টু প্লাস সি ইন্টু এক্স থ্রি ডিভাইডেড বাই কি? যেহেতু অন্তর্বিভক্তিকরণ, তাহলে বি প্লাস সি হবে। তাহলে ওয়াই অফ ডি কি হবে? ওয়াই অফ ডি হবে সিমিলার ম্যানারে বি ইন্টু ওয়াই টু প্লাস সি ইন্টু ওয়াই থ্রি ডিভাইডেড বাই বি প্লাস সি। এখন হচ্ছে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক জেনে গেছি, আমার দরকার ও বিন্দুর স্থানাঙ্কটা জানা। ঠিক আছে? ও বিন্দুর স্থানাঙ্কটা জানা। তো আমাকে সিম্পলি এখন জানতে হবে না যে এই ও বিন্দুটা এই ডি বিন্দু আর এই এ বিন্দুকে এইটাকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটা তো আমার জানা দরকার, তাই না? তো সিমিলার ম্যানারে খেয়াল করে দেখো, একটু আগে আমি এই বি সি বাহুর ক্ষেত্রে যে জিনিসটা করছি, আমি সেম কাজটা করব এইটারে। এখন একটা ত্রিভুজ ধরবো এইটারে, অর্থাৎ এ ও ডি কে একটা ত্রিভুজ ধরবো, যেটার বি বিন্দু থেকে এরকম একটা সমদ্বিখণ্ডক গেছে কোণের, যেটা ও বিন্দুতে ছেদ করছে। তো এইটার অনুপাত বের করব কার সাহায্যে? এই বাহু আর এই বাহুর সাহায্যে। সিম্পলি আমি ওইটা করে হচ্ছে আমার কাজটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো কাজটা কিভাবে করব খেয়াল করে দেখো। তো আমি এই ত্রিভুজটার কথা বলতেছি, খেয়াল করে দেখো, এ বি ডি। এই ত্রিভুজটার মধ্যে আমার নিচের এই বাহুটা কি? এ ও। তাহলে এ ও ডিভাইডেড বাই ও ডি, তাহলে ও ডি নিলাম, ইজ ইকুয়াল টু কি হবে? আমরা জানি এই বাহু ডিভাইডেড বাই কি? এই বাহু, তাই না? তাহলে এ বি ডিভাইডেড বাই কি হবে? বি ডি। তাহলে এ বি ডিভাইডেড বাই বি ডি। এখন এ বি এটার মান তো জানি, বাট বি ডি এটার মান তো আমি জানি না। এটা তো আমার প্রবলেম হয়ে গেল, তাই না? তো আমাকে ব্যাক ক্যালকুলেশনে যাইতে হবে। খেয়াল করে দেখো, একটু আগে আমরা এখানে এরকম একটা ক্যালকুলেশন করছিলাম। এখানে কি আছে? এ বি বাই বিডি আছে। তা আমি যদি এই বিডিটাকে এটার নিচে নিয়ে আসি, তাইলেই তো আর কোনো সমস্যা নাই, তাই না? অনুপাত সেম থাকতেছে। কি? তাহলে এই বিডিটাকে এই পাশে নিয়ে আসলে তার মানে এ সি ডিভাইডেড বাই ডিসি ইজ ইকুয়াল টু কি হবে? এ বি ডিভাইডেড বাই বিডি। এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি এইটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? খেয়াল করে দেখো, এ বি ডিভাইডেড বাই বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ সি ডিভাইডেড বাই কি? ডিসি। এখন আমরা অনুপাতের একটা সিম্পল ফর্মুলা জানি। অনুপাতের একটা সিম্পল ফর্মুলা কি? যদি তোমার কাছে এ ডিভাইডেড বাই বি সি ডিভাইডেড বাই ডি থাকে, তুমি এটাকে লিখতে পারো ইজ ইকুয়াল টু এ প্লাস সি ইন্টু বি প্লাস ডি। আমরাও সেম ফর্মুলাটা এখানে খাটাবো, এখানে এই দুটো যোগ করব, এ বি প্লাস এসি ডিভাইডেড বাই বিডি প্লাস ডিসি। এখন সুন্দর করে দেখো, এ বি প্লাস এসি, এ বি এর ভ্যালু কি জানি আমরা? এ বির ভ্যালু হচ্ছে সি আর এসির ভ্যালু হচ্ছে কি? বি। আর বিডি প্লাস ডিসি এটাই তো হচ্ছে কি আমার নিচের পুরা বাহুটা না? খেয়াল করে দেখো, এই যে বিডি প্লাস ডিসি এটাই তো আমার টোটাল এ বাহুটার দৈর্ঘ্যের সমান। দ্যাটস ওয়াই আমি পেয়ে গেলাম এটা হচ্ছে এ। তার মানে এখন আমি জানি যে এও ইজ টু ওডি, এটার অনুপাত হচ্ছে তোমার সি প্লাস বি
ইজ টু এ, এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো দ্যাটস ওয়াই এখন হচ্ছে আমি আমার সিচুয়েশনটা কি ছিল, চিত্রটা অনেক হিবিজিবি হয়ে গেছে, দ্যাটস ওয়াই ওখানে গেলাম না, জাস্ট সামারি করতেছি। এইভাবে খেয়াল করে দেখো, এখানে ছিল আমার ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল একটা, এখানে ছিল আমার ও বিন্দু, ও বিন্দুর স্থানাঙ্ক ধরছি এক্স ওয়াই, আর এখানে ছিল আমার এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান। তা আমার কোন অনুপাতে বিভক্ত হয়েছে এটা অলরেডি আমি বের করে ফেলছি, এটা হচ্ছে সি প্লাস বি অনুপাতে ইস টু এ অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমি যদি বের করতে চাই এই ও বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এক্স এর স্থানাঙ্ক কি করতে হবে, তোমার এ দিয়ে করব কি, এই এক্স ওয়ান কে গুণ করব, এ ইন্টু এক্স ওয়ান প্লাস সি প্লাস বি ইন্টু কি, এই ডি এর এক্স কোঅর্ডিনেট স্থানাঙ্ক, ডি এর এক্স কোঅর্ডিনেট স্থানাঙ্ক কি খেয়াল করে দেখো, এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে। তাহলে বি প্লাস সি ইন্টু কি, খেয়াল করে দেখো, বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, নিচে কি আছে, ডিভাইডেড বাই বি প্লাস সি। সুন্দর বিষয়, এ বি প্লাস সি আর সি প্লাস বি মোকাবেলা হয়ে যায়, আর নিচে কি থাকতেছে, সি প্লাস বি প্লাস এ, তার মানে এ প্লাস বি প্লাস সি থাকতেছে। তো কাটাকাটি করে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কি আসতেছে, সুন্দর একটা ফর্মে চলে আসতেছে, এক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। সিমিলার ম্যানারে বলতে পারি যে ওয়াই এর ক্যালকুলেশন আর দেখা গেল না, ওয়াই এরটাও সিমিলার ম্যানারে আসবে, কি বুঝে গেছি, প্যাটার্ন বুঝে গেছি, এ ওয়াই ওয়ান বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি, নিচে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। তো এইটাই ছিল আমাদের সেই সুন্দর ফর্মুলা যেটা আমি তোমাদেরকে চিন্তা করতে বলছিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা হচ্ছে অন্তকেন্দ্রটা ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এর মাধ্যমে হচ্ছে আমাদের অফিসিয়ালি আমাদের যে থিওরি যতটুকু দেখানোর কথা সেই থিওরির পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো।